গুড। আচ্ছা, আমি একটু স্লাইডটাতে যাই। আমি স্লাইডটাতে কম গিয়েছি, তাও একটু দেখাই। দেখেন এখানে কি কি আছে। কাগজ কলম নিয়ে ফেলেন বাই দিস টাইম। আপনার কাছে থাকলে নিয়ে ফেলেন, নিয়ে ফেলেন। আমরা এটা দেখেছি, we've seen the definition of elasticity. আমাকে লাস্টের দিকে একটু মনে করে দিবেন, আমি একটু আপনাদের ক্লাস ম্যাথ টেস্টে। করেছিলেন মনে হয় লাস্ট। হ্যাঁ, না না, আজকে লাস্টের দিকে একটু মনে করে দিবেন আমাকে। আপনাদেরকে আমি ওই অ্যাসাইনমেন্ট আর হচ্ছে ক্লাস টেস্টের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু বলবো। হ্যাঁ, আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, আজকে হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার আছে। ওকে। ইলাস্টিসিটি ডেফিনেশনটা আমরা পড়েছি। তারপরে হচ্ছে ডিমান্ড ইলাস্টিসিটি, মানে ইলাস্টিসিটির প্রকারভেদের, দুইটা প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে ডিমান্ড ইলাস্টিসিটি আর একটা হচ্ছে সাপ্লাই ইলাস্টিসিটি। আমরা ডিমান্ড ইলাস্টিসিটির মধ্যে ইলাস্টিসিটির ডিমান্ড ইলাস্টিসিটি কত প্রকার সেটা পড়েছি। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ওকে, তারপর আমরা দেখেছিলাম প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এটা দেখেছিলাম কিন্তু। তারপর একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ওকে, এক্সাম্পলটা এটা বইয়ের একটা এক্সাম্পল। হ্যাঁ, যে প্রাইস কেমন ছিল পিজার, এর ফলে প্রায় পিজার প্রতি ডিমান্ড কিরকম চেঞ্জ হয়ে গেছে, এটা দিয়ে আমরা কিভাবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে পারি। ওকে, এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে এখানে একটা জিনিস, এই এই ইনফরমেশন থেকে, ওকে, এই ইনফরমেশনটা থেকে ধরেন আমি যদি বলি, মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, প্রাইস ছিল একটা পিজা $20, $20.5 এ পিজা। ওকে, এবং এই জন্য 9 পিজা অ্যান আওয়ার আর ডিমান্ডেড। ওকে, যদি একটা পিজার দাম $20.5 হয়, ওকে, 20.5 এই পিজা হয়, তাহলে 1 ঘন্টায় পিজার ডিমান্ড হয় 9টা। ওকে, তারপরে প্রাইস যদি কমে যায়, ওকে, কমে যদি 19.50 চলে আসে, দেন কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজেস টু 11 পিজাস। ওকে, এটা থেকে কি একটা গ্রাফ ড্র করা যাবে না? এটা ডিমান্ড কার্ভ ড্র করা যাবে? জি স্যার। সবাইকে এগ্রি করি? হ্যাঁ, জি স্যার। গুড। তাহলে তার মানে আমাদের কাছে যদি ইনফরমেশন যদি এরকম ভাবে না থেকে, ওকে, একটু মনোযোগ দিয়ে শোনেন, এরকম ভাবে যদি না থেকে, যদি এভাবে থাকে, ওকে, এই যে এভাবে, ওকে, ওই 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 ইনফরমেশন থেকে আমি একটা গ্রাফ ড্র করলাম আর কি। ওই $20.5, ওকে, দেখেন $20.5 হচ্ছে আমার ডিমান্ড কয়টা বলেন? 9টা। হ্যাঁ, ঠিক আছে। এটা থেকে কমে যদি 19.50 চলে আসে, তাহলে ডিমান্ড হবে কয়টা? 11। 11টা। অ্যাকর্ডিং টু ডিমান্ড কার্ভ। এই যে এইগুলো জয়েন করে দিলে আমি একটা ডিমান্ড কার্ভ পাবো। এখন আমার কাছে ওই ইনফরমেশন নাই, কিন্তু আছে হচ্ছে এই গ্রাফটা যদি থাকে। ওই ইনফরমেশনটা নাই আগেরগুলা। এই গ্রাফটা থাকলেও কিন্তু আমি কি করতে পারছি, আমি কিন্তু এই অরিজিনাল পয়েন্ট থেকে, অরিজিনাল পয়েন্ট যেটা ইনিশিয়ালি যেখানে ছিল, ওরা এখানে এটা বলতেছে অরিজিনাল পয়েন্ট। ওকে, পিজার প্রাইস ছিল $20.50, এর থেকে কমে 19.50 চলে আসছে। এর ফলে ডিমান্ডের যে চেঞ্জ 9 থেকে 11। ওকে, তার মানে কি আমার কাছে কিন্তু অলরেডি 4টা ইনফরমেশন চলে আসছে, প্রাইসের 2টা, হ্যাঁ, আর ডিমান্ডের 2টা। তার মানে কি এই 2টা ইনফরমেশন থেকে আমি কিন্তু ইজিলি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর পিজা বের করতে পারবো না? জি জি বের স্যার। করেন, বের করেন তো, যাবে স্যার। বের করেন তো। আমি 2 মিনিট সময় দিলাম। প্রথমে ফর্মুলাটা বসাবেন, আমি লাস্ট ক্লাসে করিয়েছিলাম। হ্যাঁ, বের করবেন হচ্ছে অরিজিনাল, ইনিশিয়াল ধরবেন হচ্ছে এটা, হ্যাঁ, আর নিউ হচ্ছে এটা।
স্যার গ্রাফ দেখে করব নাকি মানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব? একই জিনিস। ক্যালকুলেশন করতে বলছি আমি, ক্যালকুলেশন। ফাইন্ড আউট দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর পিজা। ইপিটা বের করবেন ম্যাথমেটিক্যালি। ইপি কত হয়েছে সেটা বের করেন। ফোর। ওকে, সবারটা হয়েছে? আপন, সাইফুল ইসলাম আপন, সাইফুল আলম, এস এম সাইফুল আপন, আছেন আপনি? জি স্যার। বুঝতে পারছেন জি এটা? স্যার। বুঝতে পারছেন? স্যার আমি জয়েন তো হয়েছি একটু আগে স্যার। আচ্ছা, এখানে এখানে যারা আবার দেরিতে জয়েন করছে নাই তাদের উদ্দেশ্যে বলতেছি। দেখেন এখানে এখানে কিছুই না। যেমন এই গ্রাফ থেকে একটা ডিমান্ড কার্ভ যদি আমার জানা থাকে, ওকে, আমি যদি ডিমান্ড কার্ভটা জানি, তাহলে ডিমান্ড কার্ভ থেকে কিভাবে সিম্পলি কার্ভ থেকে কিভাবে ইলাস্টিসিটি বের করতে হয়, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটির জন্য যে কোনো ইলাস্টিসিটি বের করার জন্য, প্রাইস ইলাস্টিসিটি বা ইনকাম বা ক্রস, আমাকে প্রাইসের দুইটা ইনফরমেশন লাগবে, আর লাগবে হচ্ছে ডিমান্ডের দুটো ইনফরমেশন। এখানে বলে দেওয়া আছে কি, পিজার প্রাইস হচ্ছে $20.50 একটা পিজার দাম। তখন সেক্ষেত্রে ডিমান্ড হয় কত? 9 পিজাস ইন এ আওয়ার। এই প্রাইসটা কমে যখন 19.50 চলে আসলো, $19.50, তখন ডেফিনেটলি পিজার প্রাইস কমে গেলে পিজার ডিমান্ড তো বাড়বেই। ডিমান্ড বেড়ে গেছে 3 লেভেলে। ওকে, এই যে প্রাইজের দুটো ইনফরমেশন, ওকে, আর ডিমান্ডের দুটো ইনফরমেশন থেকে আমি কিভাবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে পারি ফর পিজা। ওকে, কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু। যখন পিজার দাম হচ্ছে $20.50 আর পিজার ডিমান্ড হচ্ছে 9, এটা হচ্ছে অরিজিনাল ইনিশিয়াল। এই দুইটাকে, এই চারটা ইনফরমেশন দিয়ে কিভাবে আমি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে পারি, এটাই এটাই ছিল হচ্ছে জিজ্ঞাসা। আর কারো হয়েছে? জি স্যার, 4 আসছে স্যার। গুড 20/5 equal. গুড গুড গুড। জি স্যার 4 আসছে। হুম হুম, ওকে। তাহলে ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এখানে আসছে কি 4, এই যেখানে দাঁড়িয়ে আছে আনসারটা দেখতে পাচ্ছেন? স্যার এটা তো 0.25 আসার কথা। তাই দেখি ব্যতিক্রম আসছে নাকি কারো? হুম, স্যার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে পার্সেন্টেজ অফ চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস হবে না? হুম, হুম, হুম। প্রাইসের ক্ষেত্রে তো স্যার আমাদের আসছে হচ্ছে 5% আর কোয়ান্টিটি ডিমান্ডের ক্ষেত্রে আসছে হচ্ছে 20%। কোয়ান্টিটি ডিমান্ডের ক্ষেত্রে কত আসছে? সরি এটা কোয়ান্টিটি ডিমান্ডের জন্য আসছে স্যার 20%। হ্যাঁ, তাহলে তো 20/5 ঠিক আছে ঠিক আছে আমি উল্টাপাল্টা করছি স্যার দুইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, জি স্যার ঠিক আছে। উপরে হবে হচ্ছে 20, নিচে হবে হচ্ছে 5। হুম, আচ্ছা। তারপরে আমরা যেটা দেখব, আমি আমি জাস্ট যেটা আপনাদের দিয়েছি সেটাই দেখাচ্ছি। তারপরে হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড কাকে বলে সেটাও আমরা কিন্তু দেখেছিলাম। হুম, ওকে, ফর্মুলা দিয়ে। ওকে ওকে, এখানে কিছু অবজারভেশন দেওয়া আছে। ওকে, দেখেন ডিমান্ড ইলাস্টিসিটির ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। ওকে, যে ভ্যালুটা আসবে, হ্যাঁ, এন যে ভ্যালুটা আসবে সেটা পজিটিভ হইতে পারে আর নেগেটিভ হইতে পারে। ওকে, and they fall into 3 interesting ranges. ওকে, সেটা কেমন? পজিটিভ and greater than 1,
গ্রেটার দেন 1 হইতে পারে। ওকে, অর্থাৎ 1 এর বেশি, যেমন কিছু যেমন হতে পারে, এরকম হতে পারে যে 2 3 4 5 6 যে কোনো ভ্যালু হতে পারে গ্রেটার দেন 1। সেটা নরমাল গুডের ক্ষেত্রে হয়। নরমাল গুড কোনগুলো? যেগুলোর ক্ষেত্রে আমরা বুঝবো যে সেই প্রোডাক্ট যেগুলোর ইনকাম বাড়লে কি হয়, প্রোডাক্টের ডিমান্ডও বাড়ে। আমার কথা বুঝতে পারছেন? ইনকাম বাড়লে প্রোডাক্টের ডিমান্ডও বাড়ে। যেমন ধরেন আমি যদি বলি টি শার্ট, তারপর হচ্ছে চকলেট বা পিজার ক্ষেত্রেই চিন্তা করে দেখুন না কেন। ওকে, পিজার ক্ষেত্রে আমরা যেমন বের করেছিলাম প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, পিজা দিয়ে কিন্তু আমি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডও বের করতে পারি না? জি স্যার। হ্যাঁ, সেটা কেমন হবে বলুন তো? ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি পিজার ক্ষেত্রে বের করতে চাই, সেটা শুধু রুলসটা চেঞ্জ হবে, মানে চেঞ্জ না, একই, মানে ডেল এম হবে। ডেল এম হবে, কিন্তু আমি সেখানে বলবোটা কি, যে ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে পিজার প্রতি আমার ডিমান্ড কি পরিমাণ বাড়ছে সেটা আমি বলবো না? হুম, জি স্যার। sir, percentage change in income, হ্যাঁ, পার্সেন্টেজ চেঞ্জ ইন quantity demand, pizza due to percentage change in income. এক্স্যাক্টলি। ওকে, পিজার প্রতি ডিমান্ড চেঞ্জ হচ্ছে কিভাবে? যদি আমার ইনকামের চেঞ্জ হয়ে যায়, ইনকাম যদি চেঞ্জ হয়ে যায়। ওকে, আগে ছিল প্রাইস, আমি ইনকাম নিয়ে আসলাম শুধু, এটুকুই। তাহলে এটার প্রতি কিন্তু আমার যে ভ্যালুটা, ওকে, যে ভ্যালুটা হইলো যে ওই যে সেই ভ্যালুটা সবসময় পজিটিভ হবে। পজিটিভ হওয়া মানে হচ্ছে কি, ইনকাম চেঞ্জের সাথে সাথে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের ডিমান্ড যদি পজিটিভলি রেসপন্স করে। পজিটিভলি রেসপন্স করার কথাটার মানে কি? ওই পার্টিকুলার প্রোডাক্টের ডিমান্ডটা পজিটিভ রেসপন্স করতেছে ইনকাম চেঞ্জের সাথে সাথে। এটার কথা মানেটা কি বলেন তো? হুম, মানে হচ্ছে ইনকাম, ইনকামও বাড়তেছে স্যার, আর হ্যাঁ, ওই ডিমান্ডও ডিমান্ডটাও বাড়তেছে। বাড়তেছে। এক্স্যাক্টলি। বা ইনকাম যদি কমে যায়, ডিমান্ডও কমে যাচ্ছে, ঠিক কি না? এই ক্ষেত্রে মানে ইনকাম কমে গেলে কিন্তু ডিমান্ডও কমবে, কারণ পিজার প্রতি আমার যারা ইনকাম যতটুকু ছিল ওইখান থেকে যদি আমার ইনকাম কমে আসে, তাহলে মানে পিজা আমি কম খাবো, তো আমার পিজার ডিমান্ড কমে যাবে, রাইট? দুইটাই কিন্তু আমার পজিটিভ রিলেশনশিপের কথাই বলতেছে। এই ক্ষেত্রে এটার ভ্যালু হতে পারে হচ্ছে পজিটিভ অথবা গ্রেটার দেন 1। ওকে, পজিটিভ এন্ড গ্রেটার দেন 1। এখন ইনকাম ইলাস্টিক কথাটার মানে কি, এটা আমি আসতেছি পরে। আর হচ্ছে পজিটিভ লেস দেন 1, ইনকাম ইনইলাস্টিক। লেস দেন 1 মানে কি? আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন তো, যে নিজেদের ম্যাথমেটিক্যাল সেন্স থেকে বলেন, ওকে, এইটার মানেটা কি আসলে? পজিটিভ গ্রেটার দেন 1, জি স্যার। মানে নাম্বারটা স্যার পজিটিভ এবং হচ্ছে 1 এর বেশি। 1 এর বেশি মানে কখন? আচ্ছা, 1 আমি 2 আরেকটু 3 হেল্প 4 করতেছি, 1 2 আরেকটু হেল্প করে দেই। ধরেন আমরা ইনকাম ইলাস্টিসিটি থেকে কি বের করি? ধরেন এটা কিন্তু ম্যাথমেটিক্যাল সেন্স থেকে বলতে পারবেন ইজিলি। পার্সেন্টেজ চেঞ্জ, আচ্ছা আমি ডেল্টা সাইনটা এখান থেকে নিয়ে আসি। ওকে, ধরেন পার্সেন্টেজ চেঞ্জ কোয়ান্টিটি ডিমান্ড। স্যার আলট্রা কি চেপে 916 টাইপ করলে ওই ডেল্টা চলে আসে। তাই এটা কি বলেন? অল্টার 91 হ্যাঁ, না? ওই কিটা প্রেস করে হোল্ড করে রেখে নিউমেরিক আচ্ছা, কিপ্যাড থেকে প্রেস করতে হবে 916। 916, ওরে আল্লাহ। জি স্যার। আচ্ছা, যাই হোক, নিয়ে আসছি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ ক্লাসে ঢুকতে পারতেছিলাম না ও, কেন, কি প্রবলেম হয়েছে? স্যার, লিংকেই ঢোকা যাচ্ছে না, কি জানি নেট প্রবলেম নাকি। সবকিছু তো ঠিক আছে, এখন ঢুকতে পারলাম, কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম ওই একই লিংক। আচ্ছা, দেখেন একটু, এখন দেখেন বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন কোয়ান্টিটি ডিমান্ড ফর ধরেন পিজা, ওকে, ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন
ইনকাম, তাই তো? এটার ভ্যালু কখন গ্রেটার দেন 1 হবে? ইনকামের ভ্যালু কোয়ান্টিটির ছোট হলে হ্যাঁ হ্যাঁ সমান হলে তো অন হয়ে যাবে, ছোট হলে হ্যাঁ 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 আমি এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। গ্রেটার দেন 1 কখন হবে? যখন ওই যে সুমন আবার বলেন তো। ইনকামের চেঞ্জটা কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জের থেকে ছোট হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। মানে ডিমান্ডের এই সুমন যেটা বলছে বুঝতে পারছেন সবাই? জি স্যার, ম্যাথমেটিক্যালি এটা হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজ চেঞ্জটা বড় হইতে হবে অথবা ওটা সমান হইতে হবে, তাহলে হচ্ছে না, সমান হলে তো অন হয়ে 1 যাবে। হবে। সমান আর হলে যদি on হয়ে বড় যাবে। হয়, অন তো হওয়া যাবে না, গ্রেটার দেন অন। হ্যাঁ সেটাই বলছি, মানে সমান হলে 1 হবে, বড় হলে সেটা হচ্ছে গ্রেটার দ্যান 1 হবে। মানে উপরে মানে হচ্ছে নিউমারেটর, যেটা নিউমারেটর উপরের ভ্যালুটা যেটাকে আমি ভাগ দিচ্ছি নিচেরটা দিয়ে, এই ভ্যালুটা যখন আমার বেশি হবে ওকে নিচেরটা থেকে, তখনই কিন্তু আমার এই পুরো রেজাল্টটা ভাগফলটা কি হবে? গ্রেটার দেন 1 হবে না? হ্যাঁ জি স্যার। সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু সিম্পল ম্যাথমেটিক্যাল সেন্স। এখন আমার কথা হচ্ছে, এখন আসেন, এখন আমি আরেকটু ফার্দার ডিসকাশনে যাই। তাহলে তার মানে এটা যদি এটার পার্সেন্টেজ চেঞ্জ যদি মানে ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জটা যদি ইনকামের পার্সেন্টেজ চেঞ্জ থেকে বেশি হয়, তার মানে কি আমরা এটা বুঝতে পারছি না যে ডিমান্ড অনেক বেশি রেসপন্স করতেছে ইনকাম চেঞ্জের চেয়ে? জি স্যার। মানে ইনকাম যদি 2% চেঞ্জ হয়, ডিমান্ড 2% এর চেয়েও বেশি চেঞ্জ হচ্ছে, তাই কি না? জি স্যার। আমার কথা মানে বুঝতে পারছেন? সবার কথা বলতেছি, সবাই এটা না বুঝলে কিন্তু এই জিনিসটা বুঝবেন না। সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ, সারোয়ার মুর্শেদ, স্যার আমি লিম- লাস্টেরটা বুঝি নাই, আরেকবার যদি বলতেন। আচ্ছা। জি স্যার। হ্যালো। সারোয়ার মুর্শেদ বুঝছেন? জি স্যার। আচ্ছা আমি আবার বলতেছি, দেখেন যারা বুঝেন নাই, এই এই সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমি কি করতেছি, ধরেন এইটাকে এই যে এখানে যে ভ্যালুটা আসবে এটাকে ভাগ দিচ্ছি হচ্ছে এটা দিয়ে। এটার ভ্যালুটা কখন 1 এর বেশি হবে? যখন উপরের ভ্যালুটা নিচের ভ্যালু থেকে বেশি হবে। অর্থাৎ এটা যদি 3 হয় আর নিচের ভ্যালুটা 3 এর কম হইতে হবে, ঠিক আছে? 3 এর কম মানে আবার 0 না কিন্তু, হ্যাঁ? তার মানে এটা 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 1 2 এরকম হতে পারবে, বা 3 এর কম 2.5 বা সামহাউ। তার মানে কি তখনই কিন্তু এটা গ্রেটার দেন 1 হবে। ওকে, এখন গ্রেটার দেন 1 আমি যদি তাহলে গ্রেটার দেন 1 হওয়া মানেটা কি? ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জ, ওকে, আমি যদি এখন ডিমান্ড আর ইনকাম দিয়ে বুঝাই, ওকে, ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জটা ইনকামের পার্সেন্টেজ চেঞ্জ থেকে বেশি, ঠিক কি না? এখন বুঝতে পারছেন? জি স্যার। তার মানে ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জ মানে ডিমান্ডের পার্সেন্টেজ যদি বেশি হয়, তাহলে ইনকামের পার্সেন্টেজ চেঞ্জ থেকে ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জটা অনেক বেশি, মানে ডিমান্ড অনেক বেশি রেসপন্স করতেছে। জিনিসটা হচ্ছে এরকম, আমি এরকম একটা সিচুয়েশন আমি বলতেছি। ধরেন ইনকাম বেড়ে গেল হচ্ছে ধরেন কারো, বুঝছে, ধরেন ধরেন 100 টাকা থেকে হয়ে গেল 120 টাকা, ঠিক আছে? 100 থেকে সে 120 টাকাতে তার ইনকাম চেঞ্জ হয়ে গেল। আমি অল্প পরিমাণ দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ? অন্যদিকে সে যখন তার ইনকাম ছিল 100 টাকা, সে চকলেট কনজিউম করতে হচ্ছে 5টা ধরেন, ওকে? এখন তো তার ইনকাম বেড়ে গেছে 100 থেকে 120 টাকা। এখন চকলেটের কনজাম্পশন 5 থেকে হয়ে গেল 20টা চকলেট। চিন্তা করে দেখেন কিন্তু 5টা চকলেট থেকে হয়ে গেল 20টা চকলেট, আর ওইখানে ইনকাম বাড়ছে 100 থেকে 20 টাকা। তার মানে কি এখানে আমি বুঝতে পারছি চকলেটের প্রতি তার যে ডিমান্ড, এটা কিন্তু ইনকাম চেঞ্জের সাথে অনেক বেশি বেড়ে গেছে, ঠিক কি না? স্যার আপনি কি কোনো চার্ট দেখাচ্ছেন? না না না, আমি চার্ট দেখাচ্ছি না, আমি বলতেছি। হ্যাঁ, তার মানে চকলেটের ডিমান্ড 5 থেকে হয়ে গেল 20, এটা কিন্তু অলমোস্ট কি বলবো ডাবল, 200-300% বেশি বেড়ে গেছে তার ডিমান্ড চকলেটের, ওকে? অন্যদিকে ইনকাম বেড়ে গেছে ধরেন 24 বা 20% এর মধ্যে,
রাইট? তার মানে কি ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জটা অনেক বেশি না এখানে, ডিমান্ড অনেক বেশি রেসপন্স করলো না ইনকাম চেঞ্জের সাথে সাথে। জি স্যার। হ্যাঁ, তার মানে ডিমান্ডটা অনেক বেশি রেসপন্সিভ। এটার নামই হচ্ছে যখনই ইনকাম চেঞ্জের ইনকামের যে পরিবর্তন হচ্ছে এর ফলে ডিমান্ডের যে পরিবর্তনটা যদি ইনকামের পরিবর্তনের চেয়ে অনেক বেশি হয়ে যায়, রেসপন্স করে, এটা কি আমরা বলতেছি হচ্ছে ইনকাম ইলাস্টিক। এই যে দেখেন, এই কথাটা দেখেন, এটার নামই হচ্ছে ইনকাম ইলাস্টিক। এটার নামই হচ্ছে ইনকাম ইলাস্টিক। অর্থাৎ ইনকামের পার্সেন্টেজ চেঞ্জটা ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জ থেকে কম হবে, বা অথবা ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জটা ইনকামের পার্সেন্টেজ চেঞ্জ থেকে বেশি হবে, তখনই আমার রেজাল্টটা হবে হচ্ছে গ্রেটার দেন 1, এবং এটার নাম হচ্ছে ইনকাম ইলাস্টিক। এরকম হয় না আমাদের, কিন্তু এরকম হয়। যেমন এরকম হয় সবচেয়ে বেশি, ধরেন কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বলেন তো, যে ইনকাম ইলাস্টিকটা গ্রেটার দেন 1 হয় কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বলেন তো? বলেন। আমার কথা বুঝতে জি পারছেন? স্যার, হ্যাঁ বলেন তো। প্রসাধনের ক্ষেত্রে স্যার। এই যে নরমাল গুড এখানে বলা আছে, হ্যাঁ হ্যাঁ, প্রসাদ, বা ধরেন হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি, এই অল্প একটু ইনকাম বেড়ে গেছে, আমাদের নেসেসিটি গুডস এর ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক সময় হয়। নেসেসিটি গুডস এর প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, অল্প একটু ইনকাম বলে ওইটার প্রতি আমাদের ডিমান্ড অনেক বেশি রেসপন্সিভ হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন আসেন লেস দেন 1 কখন হবে? লেস দেন 1 হচ্ছে যেটা পজিটিভ বাট লেস দেন 1, এই যেটা ওকে, লেস দেন 1 অর্থাৎ আমার ইনকামের পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, ওকে, আবার ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে উল্টাটা হয়ে যাবে, আমার উপরের ভ্যালুটা কি হয়ে যাবে, নিচের ভ্যালু থেকে কম হবে, কিন্তু এটা কিন্তু নেগেটিভে যাবে না কখনোই, নেগেটিভে কিন্তু কখনোই যাবে না। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ এন্ড লেস দেন 1, মানে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, সরি। এখন ইন্টারেস্টিংটা হচ্ছে নিচেরটা, নেগেটিভ কখন হবে বলেন তো? কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ইনফেরিয়র গুডস এর কথা বলা আছে এখানে? নেগেটিভ হবে কখন বলেন তো? যে ইনকাম বেড়ে যাচ্ছে কিন্তু এটার প্রতি ডিমান্ড কমে গেছে। ইন্টারেস্টিং না? দুইটাই নেগেটিভ স্যার। না, দুইটা নেগেটিভ হবে না তো। জি স্যার। দুইটা নেগেটিভ হলে তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে তখন। নেগেটিভ হবে কখন? যে কোনোটা নেগেটিভ হলে তো নেগেটিভ হতে হ্যাঁ পারে, হ্যাঁ উপরটা ডিমান্ড আর ইনকাম। হ্যাঁ, ইনকাম বেড়ে গেছে কিন্তু ডিমান্ড কমে গেছে, এরকম প্রোডাক্ট কোনগুলো বলেন তো? যেগুলো স্যার মূল্য নাই, মানে মানুষ চায় না। যেটা হচ্ছে মানে মানে সবসময় ইউজ করি না স্যার এই ধরনের প্রোডাক্ট। সিজনাল হতে পারে। না, বলেন। আমি বলছিলাম কিন্তু স্যার আরেকবার বলেন। এটা আমি অন্যভাবে বলছিলাম, সরাসরি ভেবে বলি নাই, কিন্তু এটা বলছিলাম ইনফেরিয়র গুডস, ওকে, যেগুলো হচ্ছে ইনকাম বেড়ে গেলে ওগুলোর প্রতি ডিমান্ড কমে যায়। ইনফেরিয়র গুডস কোনগুলো স্যার আসলে? ইনফেরিয়র অর্থ হচ্ছে মানে নিকৃষ্ট। হ্যাঁ, কমে নিকৃষ্ট না দ্রব্য। গেলেও স্যার যদি স্থির থাকে, মানে লবণের কথা হয়তো বা বলছিলেন, না 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 মানে না যা তাই থাকে। না না না, ইনফেরিয়র গুডস স্যার ইনকাম যদি ধরেন স্যার আমি ইনকাম যদি আচ্ছা বাড়ে আচ্ছা আর এটা যদি হচ্ছে আমাদের ডিমান্ডটা সেম থাকে, সেক্ষেত্রেও তো স্যার পজিটিভ এন্ড লেস দ্যান 1ই হবে। ও সরি এটা তো নেগেটিভ স্যার, হ্যাঁ সরি হ্যাঁ, আমি আসলে এক্সাম্পলটা অন্যটা দিয়ে না ফেলছি। আমার কথা হচ্ছে বইয়ের ভাষায় চিন্তা করার দরকার নেই, আমি আপনাকে বলে দিলাম যে ধরেন ইনকাম বাড়তেছে, ওই প্রোডাক্টের প্রতি ডিমান্ড কমে যাচ্ছে, সেগুলো কোন ধরনের product? আমার দরকার নেই, আমার এগুলো দেখার দরকার নেই, আমার এটা দেখার দরকার নেই, ওকে, এটা দেখছি না, এটা দেখতে বলতেছি না আমি, আমার কথা উত্তর দেন। এগুলো কোনো একটা উদাহরণ দিলে হবে হ্যাঁ, উদাহরণই তো আমি চাচ্ছি। স্যার। কোন প্রোডাক্ট গুলো স্যার? আমারও তো মাথায় আসতেছে না স্যার, কোন প্রোডাক্ট হতে পারে? স্যার স্যার, কম আবার দামি- একটু বললে স্যার
হ্যালো স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার মানে স্যার যেমন আগে যেমন আমার ইনকামের মানে ইনকাম যদি আমার যদি বেড়ে যায়, যেমন আমি আগে 30 টাকা দামের চাউল খেতাম, আমার ইনকাম এখন বেড়ে যাওয়ার সাথে সাথে আমি এখন আমার হ্যাঁ চয়েসটাও চেঞ্জ করে ফেলছি। এখন আমি হ্যাঁ ধরেন কথার কথা 40 টাকা দামের টাকা খাইছি, এখন আমি আগেরটা বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ এরকম হ্যাঁ হতে পারে। হ্যাঁ হ্যাঁ এই কাছাকাছি যেতে পারতেছেন, কাছাকাছি। হ্যাঁ স্যার এটা তো হয় না স্যার, কিন্তু কেউ তো চাইবে না 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 স্যার, কেউ তো হবে চাইবে না না কেন? স্যার হঠাৎ করে যে আমি না হচ্ছে একটু ভালো একটা জিনিস আমি না আপাতত টাকা আমার লাগবে। অবস্থান ভালো হওয়ার সাথে সাথে তো আমি তো আমার যে সমস্ত মানে ইয়েগুলা হুম 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 হুম। চাহিদা গুলা ডিমান্ড গুলা মানে লো লেভেল ছিল, ওগুলো তো আমি তো একটু করতেছি একটু না, করে ইয়ে আমি করবো, করতেছি না, ইনক্রিজ করবো। করছি না, কমে গেছে আর কি। ওকে আচ্ছা, কিন্তু স্যার এই লো লেভেল তো স্যার সবার জন্য সমান হবে না, এক একজনের জন্য আলাদা আলাদা। না এটা কিন্তু সবার জন্য মানে কি আমি বলতে চাচ্ছি, আপনার যে ডিমান্ড প্যাটার্ন ছিল আগে, যে পরিমাণ ডিমান্ড করতেন, ওকে ওই পরিমাণ ডিমান্ড কিন্তু আপনি করবেন না, ওই প্রোডাক্টের ডিমান্ডটা কিন্তু করবেন না। ওকে ওই প্রোডাক্টের ডিমান্ডটা কিন্তু আপনি করছেন না। আমি স্যার আমি আর একটা আর কিছু বলবেন? হ্যাঁ বলেন বলেন, একদিন বলেন। স্যার যেমন হচ্ছে এখন হচ্ছে গরমের সিজন, তো আমাদের শীতের সিজনে যেমন গরমের কাপড়, এখন আমাদের কাপড় যেটা আর কি, ওটার ডিমান্ড এখন কমে গেছে। যদিও আমাদের যদি ইনকাম বাড়ে, ওটার ডিমান্ড কিন্তু থাকবে না। না ওটার সাথে এটা না 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 এখানে আসবে না, এটা আসতেছে না, এটা আসবে না। হতে পারে স্যার এই যে আমাদের ডিমান্ড, একটা জিনিস স্যার উদাহরণ দেওয়া যায় স্যার, যেমন স্যার আমরা কম্পিউটার ইউজ করি স্যার, হ্যাঁ কম্পিউটার আগে আমরা টাকা পয়সা ছিল না তাই 10-15 হাজার টাকা কম্পিউটার ইউজ করতাম, আর এখন আমাদের হলো টাকা পয়সা বেশি হয়ে গেছে, এখন আমরা 1 লাখ টাকার নিচে কম্পিউটার ইউজ করি না স্যার, আমরা মানে 10 লাখ। মানে ওই যে ওনার কথাই তো আসলেন আপনি, ওই যে ঘুরে ফিরে আগের 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 যে যে স্যার এই ধরনের এক্সাম্পলটা যে কোয়ালিটির আপনি পিসি ইউজ করতেন, সেই কোয়ালিটির পিসি এখন ইউজ করবেন না, আরো বেটার কনফিগারেশনের স্যার পিসি এখন ইউজ আমরা করবেন। হচ্ছে নরমালি স্মার্টফোন ইউজ করতেছি তো আমরা যখন ইনকাম বেড়ে যাচ্ছে, আমরা ল্যাপটপ নিচ্ছি, ল্যাপটপের ইউজটা বেড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে স্যার স্মার্টফোন ইউজটা কমে যাচ্ছে, এটাও তো হতে পারে স্যার। একই একই প্রোডাক্টের মধ্যে থাকেন না, দুই ধরনের প্রোডাক্ট হয়ে গেল তো। আপনি ল্যাপটপও রাখলেন, আবার আবার কিন্তু স্যার স্মার্টফোন। ইনকামটা এটার সাথে তো স্যার জড়িত, আমার ইনকামটা বাড়তেছে জন্য আমি অন্য কোথাও মানে নিজেকে শিফট করতেছি, যার কারণে আমার এটা ডিমান্ডটা কমে যাচ্ছে, এভাবেই তো ডিমান্ড কমে যাবে স্যার। আচ্ছা আচ্ছা এটা বাস্তবের সাথে মিল নাই। আচ্ছা এখন আসেন, আমি আমি ধরেন, আচ্ছা আগে কিছু বলবেন? স্যার আর আমি কেউ- কিন্তু একটা এক্সাম্পল বলেছিলাম। হ্যাঁ আমি ওই সবার কথার ভিড়ে আপনার কথা শুনতে পারি নাই, একটু একটু শুনতে পারছি, দূর থেকে স্যার বলতেছিলেন। আমার যদি বলেন। ইনকাম কম থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কম ব্র্যান্ডের মানে একদম সস্তা একটা সিগারেট খাবো, কিন্তু আমার যদি ইনকামটা বেড়ে যায় সেই ক্ষেত্রে আমি স্যার ভালো ব্র্যান্ডের কিছু খাওয়ার চেষ্টা করব। স্যার এটা তো হয় না এক্সাম্পল? হ্যাঁ এটা যেমন ধরেন, হ্যাঁ ধরেন আমি এটাকে ওই ভালো এক্সাম্পল। ওটা দিয়ে না বলে আমি যদি এভাবে বলি, ধরেন ওই যে একজন বলতেছিলেন, আমি শুনতেছিলাম ওনার কথা, যেমন ধরেন আমি যদি এটা বলি, মোটা চালের কথা বলি যদি, ওকে এগুলো কিন্তু ইনফেরিয়র গুড, ওকে মোটা চাল, তারপরে হচ্ছে ধরেন হচ্ছে কিছুটা রোটেন ফিশ যেটাকে বলি আমরা, ওকে ওকে পচা মাছ, হ্যাঁ তারপর হচ্ছে মোটা কাপড়, ওকে এগুলো কিন্তু ইনফেরিয়র গুডস, নিকৃষ্ট মানের যেগুলো প্রোডাক্ট, ওকে নিকৃষ্ট নিকৃষ্ট মানের বলে কিন্তু এটাকে আমি খারাপ বলতেছি না, মানে কোয়ালিটিটা খারাপ আর কি, হ্যাঁ কোয়ালিটি খারাপ। এই এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে এই নেগেটিভ ইনকাম ইলাস্টিসিটিটা আমরা দেখতে পারি কিভাবে। ওই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে যদি ইনকাম বেড়ে যায় কারো, ধরেন একজন হচ্ছে মিডল, ধরেন লোয়ার ক্লাস পিপল, যাদের ইনকাম খুবই কম, ওকে তাদের তাদের ক্ষেত্রে যদি তাদের ইনকামটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, ওকে তারা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু আমরা কি করব, ওই ধরেন মোটা চালের কনজাম্পশন কিন্তু তারা কমায় দিবে না, তারা সুইচ করবে অন্য অন্য আরেকটা কোয়ালিটিতে। তার মানে কি আলটিমেটলি মোটা চালের প্রতি তাদের ডিমান্ডটা, তাদের ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে কি কমে গেল না? জি স্যার। অথবা আমি যদি এভাবে বলি, এই যে রোটেন ফিশ কিন্তু তাহলে দেখা গেল ওরা হয়তো ধরেন সপ্তাহে একদিন খেতো, সরি সপ্তাহে 3 দিন খেতো আগে যখন ইনকাম কম ছিল, এখন কে গেল ইনকাম বেড়ে গেছে, হ্যাঁ সপ্তাহে একদিন খাবে। তার মানে ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে তার কিন্তু রোটেন ফিশের
ডিমান্ডটা কিন্তু কমে গেছে, আগে কিন্তু 3 দিন এবং হচ্ছে 1 দিন। আমি কিন্তু প্রোডাক্ট সুইচ করি নাই, অন্য প্রোডাক্টে যাই নাই, কিন্তু আমি ওই প্রোডাক্টটা নিয়ে আমি চিন্তা করছি, ওই প্রোডাক্টটা দিয়ে, অর্থাৎ ওই প্রোডাক্টের ডিমান্ডটা আমার কমে গেছে কেন? অনলি বিকজ অফ আমার ইনকাম বেড়ে গেছে বলে আমি আরো বেটার কোয়ালিটির দিকে যাচ্ছি। স্যার এটা তো তাহলে স্যার হলো ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর ইলাস্টিসিটি হলো স্যার। ইন্ডিভিজুয়াল বলতে বুঝি নাই, মানে এই ইন্ডিভিজুয়াল বলতে একটা পরিবারের মনে করেন কোন একটা পরিবারের না, এটা সবার ক্ষেত্রেই সত্যি। যারা ইনফিরিয়র গুডস গুলো কনজিউম করে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। না স্যার আমি হলো বলতে চাচ্ছি সাপোজ হচ্ছে কোন একটা আমার এক্সাম্পলটা আপনি বলতে পারেন আমার এক্সাম্পলটা কোন একটা পার্টিকুলার ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে, আমার এক্সাম্পলটা যে 3টা থেকে 1টা, কিন্তু কারো যদি এরকমও, আমার কথা তো সেটা না, আমার জেনারেল কথা হচ্ছে যে ইনকাম বেড়ে গেলে ওই পার্টিকুলার রোটেন ফিশ, পার্টিকুলার মোটা চাল বা পার্টিকুলার মোটা কাপড়, ওগুলোর প্রতি ডিমান্ড কমে যাবে কিনা, এটা হচ্ছে আমার জানার জিজ্ঞাসা। জি স্যার ওটা তো কমবে স্যার সবার ক্ষেত্রেই। জি স্যার, বেতন বাড়ার সাথে সাথে তো আগে যদি হকার্সে ঢুকতাম, এখন শপিং মলে ঢুকি, বিষয়টা এখন ওরকম এরকমই। কিন্তু আমি আমি ফুটপাত থেকে আগে জামা কিনতাম, এখন যাই শপিং মলে, আমাকে কিন্তু চিন্তা করতে হবে ফুটপাতের ওই প্রোডাক্টের ডিমান্ডটা কি হয়েছে, সেটা নিয়ে আমি চিন্তা করব। আমি গেলাম, সুইচ করলাম, ঠিক আছে, অন্যটাতে গেলাম, কিন্তু নেগেটিভ সম্পর্কটা আমি তখনই পাবো যখন ওই ফুটপাতের প্রোডাক্টের ডিমান্ড আমার কমে আসবে। আস্তে আস্তে আমি কিনতাম 5টা টি-শার্ট, এখন আমি কিনতেছি 3টা, ইনকাম বেড়ে গেছে, তারপর আরো ইনকাম বেড়ে গেলে এখন কিনবি 2টা, মানে আমি ওটার প্রতি আমার ডিমান্ডটা গ্র্যাজুয়ালি কমে আসতেছে, তাহলেই আমি কি পাবো? নেগেটিভ ভ্যালু পাবো, ইনকাম ইলাস্টিসিটি। বুঝা গেল? এই ধরনের প্রোডাক্ট গুলোই হচ্ছে আমার ইনফেরিয়র গুড, যেগুলোর প্রতি ইনকাম বেড়ে গেলে আমার ডিমান্ডটা কমে যায়, এগুলোই হচ্ছে ইনফেরিয়র গুড। মনে থাকবে? জি স্যার। ওকে, আচ্ছা, এক্ষেত্রে ভ্যালু কিন্তু নেগেটিভ আসবে। আচ্ছা, এখন আমি চলে যাব পরের ডিসকাশনে। ওকে, এই যে স্লাইড দিয়ে দেখাই। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা দেখানো হয় নাই মনে হয় না? এটা দেখানো হয়েছিল? না স্যার দেখানো হয়নি স্যার। এখান থেকেই কাগজ কলম নেন, আমি এটা বাদ দিব এখন, এটা থাকলে আপনারা কাগজ কলম নেবেন না। ডেফিনেশনটা লিখে দিছিলেন, মানে বলছিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি কাগজ কলম নেন। কি ডেফিনেশনটা কি ছিল একজন বলেন তো, একটু কাইন্ডলি একটু বলেন একজন। So percentage change in quantity demand of product X due to percentage change in price of product Y. এটা স্যার হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। হ্যাঁ, তার মানে আমরা এটা কিভাবে লিখেছিলাম ম্যাথমেটিক্যালি? পার্সেন্টেজ, আমি আর লিখলাম না ডেফিনেশন, ওকে, কোয়ান্টিটি ডিমান্ড ফর এক্স, রাইট, এরকম লিখেছিলাম না? জি স্যার। ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ ওয়াই, এভাবে লিখেছিলাম। জি স্যার। ওকে, এক্স আর ওয়াই, এক্স কি উপরে লিখেছিলাম আর নিচে লিখেছিলাম, ঠিক আছে কিনা দেখেন, একই কথা, সমস্যা নেই। আমি আগেরটার সাথে কন্টিনিউশনে যেতে যাচ্ছিলাম আর কি, আগে যেভাবে পড়েছিলাম। আগেরটা তো ওয়াই আগে স্যার ওয়াই তো মনে হয় আগে লিখেছিলাম। হ্যাঁ, আমি এখানে আমার কনফিউশনটা ছিল, আমি এটাই জানতে চাচ্ছিলাম। মিলায় দেখেন, ঠিক আছে কিনা। একই কথা, আমি জাস্ট এখানেও এক্স দিতে পারি, এখানেও ওয়াই দিতে পারি, বাট আমি আগে যেভাবে নিয়েছিলাম সেটার সাথে আমি কন্টিনিউ করতেছি আর কি। আমি এখানে যদি ওয়াইও দেই এক্স এর জায়গায়, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? আমরা যেহেতু ডেফিনেশন এবং ডেফিনেশনটা বলে দিয়েছিলাম, এটা আমি আবার বলতেছি। সেটা হচ্ছে এরকম যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের ডিমান্ড, ওকে,
কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের ডিমান্ড, সেটা যদি আমি এখানে দেখতেছি ওয়াইটা চেঞ্জ হচ্ছে কখন, যখন ওই প্রোডাক্ট রিলেটেড সাবস্টিটিউট অথবা কমপ্লিমেন্টারি গুডস এর প্রাইস যখন চেঞ্জ হয়ে যায়। ওকে, যেমন ধরেন আমি যদি আবার আমি চিরাচরিত এক্সাম্পল যেটা আগে যেটা পড়ে আসছে, কোলগেট পেপসোডেন্ট। হ্যাঁ, কোলগেট এবং পেপসোডেন্ট এই দুইটা কি সাবস্টিটিউট না কমপ্লিমেন্টারি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, সাবস্টিটিউট। সাবস্টিটিউট স্যার। ভেরি গুড, সাবস্টিটিউট গুডস। এখন সাবস্টিটিউট গুডস, এই দুটো যদি সাবস্টিটিউট গুডস হয়ে থাকে, আমার কথা হচ্ছে তখন ধরেন কোলগেটের প্রাইস যদি বেড়ে যায়, পেপসোডেন্টের ডিমান্ড কি হবে? বেড়ে যাবে স্যার। সবাই স্বীকার করি? হ্যাঁ জি স্যার, অবশ্যই। Yes, sir. হ্যাঁ, কোলগেটের প্রাইস বেড়ে গেলে পেপসোডেন্টের ডিমান্ড বেড়ে যাবে। তাহলে সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে, ওকে, সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে ধরেন এখানে যদি আমি দিয়ে দিই, কি বলেছিলাম, কোলগেটের প্রাইস বেড়ে যাবে নাকি পেপসোডেন্টের প্রাইস বেড়ে যাবে? কোলগেটের স্যার। কোলগেট দিলাম এখানে, পিসি মানে হচ্ছে প্রাইস অফ কোলগেট, ছোট হাতের দিই। ওকে, আর কোয়ান্টিটি ডিমান্ড ফর পেপসোডেন্ট, অর্থাৎ কোলগেটের প্রাইস চেঞ্জের ফলে ওকে ডিমান্ড ফর পেপসোডেন্ট কি হয়ে যাচ্ছে, আমি দিয়ে দিলাম নোটেশন দিয়ে। এখন আসেন এক্সাম্পলে, লেখেন, আপনারা নিজেরা বের করবেন আগের মতো একই। ওকে, এটা কিন্তু সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে, রিমেম্বার। সবাই লেখেন, হ্যাঁ। বুঝতে পারছেন?
কি লিখছি আমি? If price of Colgate increases from টাকা 200 for 200 গ্রাম, 200 গ্রামের যে প্যাকেটটা আছে না ওইটা, to 250 per 200 gram, then in response demand for Pepsodent increases from 1.5 আসে নাকি? 2 packets of 200 gram to 4 packets of 200 gram. Find out cross elasticity of demand between Colgate and Pepsodent. অর্থাৎ এখানে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা বের করতে হবে। এখানে কোয়ান্টিটি ডিমান্ডটা কিসের বের করবেন? বের করবেন হচ্ছে আমার ওটার কোনটা পার্সেন্টেজ চেঞ্জ, পেপসোডেন্টের। ওকে, আর প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ কোনটা বের করবেন? কোলগেটের। প্রথমে এটা বের করে নেন। রিমেম্বার এখানে কিন্তু অ্যাভারেজ ইউজ করতে হবে আগের মতোই, আগেরটার মধ্যে কোনো পার্থক্য কিছুই নেই। জি স্যার 1.5 আসে। ওকে, উপরে বসাবেন হচ্ছে ফর্মুলা বসায় দিলাম আমি। ডিভাইড বাই পি এভারেজ। হ্যাঁ, পি এভারেজ অফ পেপসোডেন্ট কিন্তু মানে বুঝার সুবিধাটা আমি লিখে দিলাম। পি এভারেজ অফ, সরি এখানে ভুল লিখছি আমি, কিউ এভারেজ, কিউডি এভারেজ। তারপর নিচে বসে হচ্ছে সমান সমান প্যাচ লাগে যাচ্ছে আপনাদের? না স্যার একই তো না স্যার, স্যার। আগের মতো। এখানে কিন্তু রিমেম্বার এই 200 গ্রাম গুলো কিন্তু ইউজ করা যাবে না, এগুলো কিন্তু এভারেজ করে নেবে ভুলে। অনেকে কিন্তু এটা করে ফেলতে পারেন। 200 গ্রামের কিন্তু কোনো ইউজ নাই, বুঝতে পারছেন? আপনার ইউজ কাজে লাগবে হচ্ছে, আমি বলে দেই, এই চারটা ভ্যালু হচ্ছে, এইটা একটা আর এটা একটা, দুইটা হলো। হ্যাঁ, প্রাইজে দুইটা ভ্যালু। আর এই 2 প্যাকেটস আর হচ্ছে 4 প্যাকেটস, এই দুটাকে ইউজ করবেন। আর বাকি এগুলো কিন্তু আনইউজেবল। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। বাকিরা বুঝতে পারছেন? যেমন তাহলে কত হইলো? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ফর পেপসোডেন্ট। প্রথমে কি নিব আমি? ওকে, বসাই দেই। কত আসছে এটা? 4 minus 2 divided by 3 into 100. 4 minus 2 স্যার 100 দিয়ে গুণ করে দিতে হবে তো স্যার পার্সেন্টেজ। হ্যাঁ দিলাম, সমস্যা নেই। পার্সেন্টেজ চেঞ্জ, তাহলে কত হলো এটা? নিচে হবে কত? 4 plus 3 নিচে হবে 3। হ্যাঁ, ইনটু 100 সমান সমান কত আসছে? অ্যান্সার কত আসছে এটার? আমি একবার লিখে দিই। 6.66. 6.66%। 3টা কি 4 যোগ 2 ডিভাইডেড বাই 2 হইছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবে আসছে। 6 আসবে কেন? এটা তো আসবে হচ্ছে 0.33।
সেটা হচ্ছে 100 দিয়ে গুণ করলে 3.33 না আমি ওই 3 এর কথা বলছি নিচে 3 আছে না এটা 4 যোগ 3 3.33 হবে স্যার। না অ্যান্সার কত আসছে? আমাকে পার্সেন্টেজ কত আসছে এটা বলেন। আমি জানি না। 3.33 3.33 স্যার আমার তো 66.66 আর 66.66 আসবে। হ্যাঁ 66 পয়েন্টই তো আসবে। আর 2/3 হ্যাঁ 3 কে 100 দিয়ে ভাগ 33.33 আর উপরে 2 আছে না, গুণ হয়ে যাবে না? 66.66 ঠিক আছে না? জি স্যার এখন ঠিক আছে। তারপরে হচ্ছে এটা কত আসবে? উপরে চেঞ্জ আসছে কত প্রাইজের? 50 টাকা না? জি স্যার 50 ডিভাইডেড বাই 225 225 ডিভাইড বাই কত আসবে টাকা? 225 225 হুম ও এখানে 0.22 আসবে, আমি ভাবছি ওইটা আগেরটার সাথে। 22.22 22% জি স্যার। তাহলে ভাগ দিলে কত আসতেছে রেজাল্ট অনুযায়ী? এই যে 3 এটা বসায় দেই, আমি উপর থেকে কপি করে নিয়ে আসছি কিন্তু। হ্যাঁ উপরে বসবে হচ্ছে 66.66% ডিভাইড বাই 22.22%। সুন্দর রেজাল্ট আসছে 3 না? তাহলে ক্রস রেসিও অফ ডিমান্ড হচ্ছে 3। বুঝা গেল? জি স্যার। এখন যদি এটা কমপ্লিমেন্টারি হয়ে যায়, সাবস্টিটিউট গুডসটা না হয় কমপ্লিমেন্টারি গুড যদি হয়ে যায়, পুরোটা মুছে দিব? হ্যালো, এটা সবাই বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আমি পুরোটা মুছে দিলাম। এটা এখন কমপ্লিমেন্টারি গুডস। সেক্ষেত্রে একই জিনিস, ওকে, একইভাবে আপনারা করে যাবেন। যেমন ধরেন আমি এইভাবে যদি বলি, লেখেন ইফ প্রাইস অফ, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে হচ্ছে সেল ফোন, আর হচ্ছে এখানে হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, বি ফর প্রাইস অফ ব্যাটারি, ওকে, আর সি হচ্ছে সেল ফোন। ঠিক আছে, আমি পুরোটাই কেটে দিই। স্যার বি দিয়ে কি বুঝাইছেন? ব্যাটারি ব্যাটারি পুরোটাই কেটে দিই। প্রাইস অফ ব্যাটারি হবে এটা। এটা কিন্তু সেল ফোন ব্যাটারি। হ্যাঁ, ধরেন টাকা 2000 টাকা 2000 ডিমান্ড ফর সেল ফোন।
Hello. ডিমান্ড ফর সেল ফোন ডিক্রিজেস ফ্রম, লিখলাম হচ্ছে ধরেন 4 to 2. Find out cause elasticity of demand between battery cell phone. 1.66 তাড়াতাড়ি করবেন না কিন্তু জাহিদ, হ্যাঁ তাড়াতাড়ি করলে কিন্তু ভুল হয়। তাহলে এটা বসাই দিই আবার। সমান সমান কত আসছে এটা, উপরে বসবে হচ্ছে change in QDC divided by average QDC, right? QDC average, okay, into 100. এটা কত আসছে? চেঞ্জ ইন QDC কত, 2 না? 2/3 into 100. আগেরটার মতো স্যার, আগেরটার মতো। 66.66 66.66। তারপরে এটা কত আসবে? এটা বসাই দেব হচ্ছে ভাগ PV average এটা কত আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা 1000 ভাগ কত আসছে এটা? টাকা 2500 না? জি স্যার 2500 into 100 সমান সমান কত আসছে? So 40%। 40%। জি স্যার তাহলে এখন অ্যান্সার কত আসবে? নিচে চলে গেছে। 66.66 by 40 স্যার 1.66 আসছে। আচ্ছা, গুড। এখন ঠিক হয়েছে জাহিদেরটা। জি স্যার ঠিক আছে। এটা সমান সমান হচ্ছে 66.66। আমি শর্টকাটে করতেছি, কপি করে নিয়ে আসতেছি, লেখার সময় নাই। ভাগ হচ্ছে 40%, তাই তো? কত হচ্ছে অ্যান্সার? কত আসছে? 1.66। জি স্যার এটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বিটুইন ব্যাটারি এন্ড সেল। ঠিক আছে? আচ্ছা, সময় আছে আর 10 মিনিট পড়াবো। এখন এই ক্লাসিফিকেশন গুলো সবাই বুঝতে পারছেন? ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, হ্যাঁ? জি স্যার। ওকে, ভেরি গুড। আরেকটা ক্লাসিফিকেশন আছে, ওকে, এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটা দেখেছি আমরা, এটারই স্পেশাল কিছু ক্লাসিফিকেশন আছে, স্পেশাল ক্লাসিফিকেশন। ওকে, মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের আমরা ক্লাসিফিকেশন দেখবো। আমরা প্রথম কি দেখেছিলাম? জেনারেলি 2 টাইপস দেখেছিলাম ইলাস্টিসিটি, এটা হচ্ছে ডিমান্ড ইলাস্টিসিটি, এটা হচ্ছে সাপ্লাই ইলাস্টিসিটি। সাপ্লাই ইলাস্টিসিটি ক্লাসিফিকেশন দেখলাম 3 প্রকার, রাইট? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আর হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখানে আরো যদি স্পেসিফাই করতে যাই আমরা, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কিন্তু আরো আবার 3টা প্রকার বের আছে।
ওকে, স্পেশাল, এগুলো বলে স্পেশাল টাইপস অফ ইলাস্টিসিটি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। স্যার আগের এই এক্সাম্পলটা থেকে আমরা মানে সামারাইজ করতে মানে কি সামারাইজ করতে পারি এই এলাস্টিসিটিটা মানে দেখে? আপনি বলতে চাইছেন ইন্টারপ্রিটেশন কি করব? হ্যাঁ, জি স্যার। এটা আমি মিস করে গেছিলাম। মানে ইচ্ছা করে মিস করছি। গুড কোশ্চেন করার জন্য। ওখানে ওইখান থেকে যেটা ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি, একটা রেজাল্ট আসছে কি যে 1.66, আর একটা আসছে কত? সাবস্টিটিউট গুডসের ক্ষেত্রে কত আসছিল জানো? স্যার এলাস্টিসিটি আসছে 3 আর 1.66 আর 1.66 স্যার। 3 আর একটা 1.6। 66.66 আর একটা হ্যাঁ 40%। না না 66 পয়েন্ট, না না না, রেজাল্ট রেজাল্ট 3 1.66 আসছে স্যার, 3 এবং 1.66। হ্যাঁ, তাহলে যদি 3 যেটা আসছে যেটা ছিল হচ্ছে কোলগেট এবং পেপসোডেন্ট। ওকে, এখন ওইখানে কোনটার প্রাইস ধরেছিলাম আমরা, কোলগেট না পেপসোডেন্টের? স্যার হচ্ছে কোলগেটের কোলগেট। হ্যাঁ, কোলগেটের আমি এভাবে বলতে পারি, রেজাল্ট যদি 3 আসে, কোলগেটের প্রাইস যদি 1% বেড়ে যায়, ওকে, পেপসোডেন্টের ডিমান্ড, সরি, হ্যাঁ, পেপসোডেন্টের ডিমান্ড 3% বেড়ে যাবে। ওকে, 3 দিয়ে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি। বা যদি ধরেন কোলগেটের যে প্রাইস যদি 1 ইউনিট চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে পেপসোডেন্টের ডিমান্ড 1 ইউনিট চেঞ্জ হয়ে যাবে। এই পজিটিভ 3 দিয়ে আমি সেটাই বুঝতে পারছি। চিন্তা করে দেখেন, ওইখানে কিন্তু এই ইয়ের পেপসোডেন্টের ডিমান্ড, রাইট? পেপসোডেন্টের ডিমান্ড দেখেছিলাম না আমরা? হ্যাঁ, জি স্যার। পেপসোডেন্টের ডিমান্ড কত থেকে কততে চলে গেছে দেখেন, 2 থেকে 4 হয়ে গেছে। ডাবল হয়ে গেছে না? মানে এটার রেসপন্সটা বেশি না, রাদার দেন প্রায় কোলগেটের প্রাইজে চেঞ্জ এসছে বেশি কিনা? একটা আসছে কত 66.66। ওকে, এটা হচ্ছে আপনার ইয়ের ওই পেপসোডেন্টের ডিমান্ড, ডিমান্ড পেপসোডেন্টের ডিমান্ড। আর কোলগেটের প্রাইস চেঞ্জ হচ্ছে কত 22.22। তার মানে কি দুটার মধ্যে কোনটা বেশি রেসপন্সিভ? ডিমান্ডটা না? পেপসোডেন্টের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে না? জি স্যার। ডিমান্ড তো জি বেশি স্যার। হচ্ছে, ডিমান্ডের রেসপন্সটা এখানে বেশি। এই জন্য আমি এটা ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে এটা, যে কোলগেটের প্রাইস যদি 1% বেড়ে যায়, ওকে, পেপসোডেন্টের ডিমান্ড 3% বেড়ে যাবে। এই থ্রিটার ইন্টারপ্রিটেশন হচ্ছে সেটা। আর অন্যদিকে সেকেন্ডটা যেটা সেলফোন এবং ব্যাটারি, ওকে, ব্যাটারির প্রাইস যদি আমি 1% বেড়ে যায়, তাহলে আমি বলতে পারি যে সেলফোনের ডিমান্ড কমে যাবে। এক্ষেত্রে কমে যাবে, কিন্তু কমে যাবে কত আসছে রেজাল্ট? 1.66% কমে যাবে। 1.66% কমে যাবে। স্যার বলেন, আর কি কিছু বলতে চাচ্ছেন? ওকে, স্পেশাল টাইপস অফ ইলাস্টিসিটির মধ্যে আমরা তিনটা প্রকার দেখতে পারি। একটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড, এটা হচ্ছে এই কথা লিখে নিই পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, এটা হচ্ছে ইউনিট ডিমান্ড। ছোট, বেশি বড় না। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে আমাদের এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে, হ্যাঁ, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে আমরা কি বের করি? পার্সেন্টেজ চেঞ্জ,
আমরা কিন্তু এটা বের করি। Percentage change in quantity demand divided by percentage change in price, এটা বের করি না আমরা প্রাইস সি অফ ডিমান্ডের মধ্যে। জি স্যার এই তিনটা প্রকারভেদ এই ফর্মুলা থেকেই আসছে, বের হয়ে আসবে, দেখবেন কিভাবে সেটা। পারফেক্ট ইলাস্টিক ডিমান্ড হচ্ছে সেটা যখন we can see that there is some changes or there are some changes on quantity demand, but when there is no change in price, okay, that is called perfectly elastic demand. অর্থাৎ ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে কিন্তু প্রাইসের কোনো পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে না। ওকে, এই থাকা অবস্থায় যখন যে সিচুয়েশনটা হয় তখনই সেটাকে আমরা বলি হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। তার মানে হচ্ছে এরকম হবে যে যে ডিমান্ডের ভ্যালুটা যেটা কোন একটা ভ্যালু দেখাবে, সে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে আসবে কিন্তু প্রাইসের কোনো পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে না। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরেন হচ্ছে সামথিং 5% চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইড বাই 0। আমার কথা বুঝতে পারছেন? 0%। হ্যালো, জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে মানে স্যার। হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, এনিথিং আমি এক্সাম্পলও বলবো। ওকে, প্রাইসের কোনো পার্সেন্টেজ চেঞ্জ হয় নাই, 0% চেঞ্জ, কিন্তু ডিমান্ড সামহাও কোনো একটা কারণে ডিমান্ডটা চেঞ্জ হয়ে গেছে, ডিমান্ডটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, যে কোনো কারণেই ডিমান্ডে যদি কোনো পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যায় কিন্তু প্রাইসের যদি চেঞ্জ না হয় তাহলে সেটা ভ্যালুটা কি হবে, সমান কি হবে বলুন তো? Infinity. ইনফিনিটি। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? ইনফিনিটি। ইনফিনিটি। ওকে, সেটার ইনফিনিটি, এটা সবাই স্বীকার করেন যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কিন্তু ইনফিনিটি হয়, আর এটা অর্থাৎ জি স্যার। এটা হ্যাঁ তো proof। প্রুভড। হ্যাঁ, এবং এটার জন্য ধরেন আমি যদি ইয়ে বের করতে চাই, আচ্ছা এখন আসলে হচ্ছে পারফেক্ট ইনইলাস্টিক, আমি পরে বলতেছি, সেখানে আসতেছে। পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড কোনটা? ঠিক তার অপোজিট। একবার হাই প্রাইস বাট হচ্ছে স্যার ডিমান্ড 0। হ্যাঁ, ডিমান্ডের কোনো পার্সেন্টেজ চেঞ্জ নাই। ওকে, তখন হয়ে যাবে এটা আবার এরকম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিখে দেই ব্র্যাকেট দিয়ে, পারফেক্টলি। এগুলো কিন্তু সব স্পেশাল কেস, এক্সট্রিম পর্যায়ে যখন আমরা চিন্তা করব, সবসময় হয় না, বাট কখনো কখনো হইতে পারে। আরেকটা কি হতে পারে, যদি এরকম হয় উপরে হবে হচ্ছে 0, ওকে, মানে ডিমান্ডের কোনো পার্সেন্টেজ চেঞ্জ হয় নাই কিন্তু প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ হয়ে বসে আছে, ধরেন এটা হচ্ছে 5%, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা পারফেক্টলি ইনইলাস্টিক। তারপর আসছে হচ্ছে ইউনিট। ইউনিট, যখন দুইটা সমান হবে, যখন দুইটারই পার্সেন্টেজ সমান হয়ে যাবে, এটাও 5%, নিচেরটাও ধরেন 5%, মানে ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জ এবং প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ দুটাই সমান। তখন সেটাকে বলবো হচ্ছে আমরা ইউনিট ইলাস্টিক ডিমান্ড। বুঝে গেল? জি স্যার। হুম, আচ্ছা আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক।
ওকে, এগুলো হচ্ছে এক্সট্রিম কেস, পারফেক্ট ইলাস্টিক ডিমান্ড। যেমন ধরেন আমি এক্সাম্পল যদি বলি যে আমার ডিমান্ড অনেকগুলো কারণে চেঞ্জ হয়ে যেতে পারে কোনো একটা প্রোডাক্টের, প্রাইস চেঞ্জ হয়। যেমন ধরেন আমি যদি টি শার্টের ডিমান্ড এর কথা বলি, তো একটা স্পেসিফিক ব্র্যান্ডের টি শার্ট, প্রাইস 500 টাকা, একটা টি শার্ট প্রাইস 100 টাকা দিয়ে আছে, কিন্তু আমার ডিমান্ড চেঞ্জ হয়ে যাবে, হতে পারে না? প্রাইসের কিন্তু কোনো পার্সেন্টেজ চেঞ্জ হয়নি, মানে ওই যে আদার্স ফ্যাক্টর যেগুলো আছে ডিমান্ডকে এফেক্ট করতে পারে প্রাইস ছাড়া, ইনকাম আছে, ওকে, এক্সপেক্টেড ফিউচার প্রাইস আছে, প্রাইসেবিলিটি রুলস প্রেফারেন্স আছে, আছে। হ্যাঁ প্রেফারেন্স আছে, অন্য কোনো ফ্যাক্টর দ্বারা যদি আমার ওই প্রোডাক্টের ডিমান্ডটা চেঞ্জ হয়ে যায় কিন্তু প্রাইস রিমেইন দ্য সেম, ওকে, তখন কি হচ্ছে আলটিমেটলি আমরা ওটার জন্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিন্তু আমার কি থাকবে, ইনফিনিটি থাকবে, কারণ ওটা প্রাইস তো চেঞ্জ হয় না, প্রাইস তো ওটা ডিমান্ডকে কোনো রকমের ইনফ্লুয়েন্সই করতে পারে না, প্রাইস রিমেইন দ্য সেম, প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ 0, কিন্তু ডিমান্ডের দেয়ার আর সাম চেঞ্জেস অন দ্য ডিমান্ড, ওকে, ডিমান্ডের কোনো একটা পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ হয় না 0, আর উপরে যাই থাকুক না কেন, আমার উপরে যাই থাকুক না কেন, এখানে 5% জায়গায় যদি 1000% হইতো আমার রেজাল্টের কোন হেরফের হইতো, নিচে তো 0। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, সবসময় ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ, আমার নিচেরটা তো যতক্ষণ না পর্যন্ত 0 থেকে সরে না আসবে, উপরে আমার যাই থাকুক না কেন আমার রেজাল্ট সবসময় ইনফিনিটি থাকবে। হ্যাঁ, মানে প্রাইস আমার ডিমান্ডকে এটা ডিমান্ডকে কোনো এফেক্ট করতে পারছে না, সে অন্য কোনো ফ্যাক্টর দ্বারা এফেক্টেড, তাহলে সেক্ষেত্রে এটা আমরা বলতেছি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, মানে ডিমান্ড মোর রেসপন্সিভ বাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য প্রাইস, ডিমান্ড অনেক বেশি রেসপন্স করতেছে। আর একটা উল্টাটা হচ্ছে কি পারফেক্টলি ইনলাস্টিক, এখানে তার উল্টাটা হচ্ছে কি যে আমার প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন ধরেন হচ্ছে ইয়ের ক্ষেত্রে আমি যদি বলি লবণের ক্ষেত্রে, ওকে, মোর ভেরি ফিট এক্সাম্পল, ওকে, লবণের প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে ধরেন, ওকে, লবণের প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে, লবণ 10 টাকা থেকে হয়ে গেল 15 টাকা, 15 থেকে 20 টাকা, কিন্তু ডিমান্ডের কোনো পার্সেন্টেজ চেঞ্জ নাই। বা আমি যদি চালের ক্ষেত্রেও বলি, চালের কেজি হয়ে গেল 60 টাকা থেকে 62 টাকা, 63 টাকা, যে যে মাসে দরকার 10 কেজি সে কি 9 কেজিতে নেমে আসবে, তার ডিমান্ড চেঞ্জ হবে, কোনো প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ হলো? কমবে না স্যার। না স্যার। একটা পয়েন্ট পর্যন্ত কিন্তু কখনোই কমবে না। এখন চালের কেজি 60 টাকা থেকে যদি হয়ে যায় 600 টাকা কেজি, তখন কিন্তু তার ডিমান্ড কমে যাবে, কিন্তু একটা রেঞ্জ পর্যন্ত চালের প্রাইস দেন 60 থেকে 65 হলেও আমি মাসে খাওয়া 10 কেজি থেকে আমি 9 কেজিতে নামাবো না, কিন্তু চালের কেজি যদি 60 টাকা থেকে পার কেজি যদি 600 টাকা হয়ে যায় বা 100 টাকা হয়ে যায়, তখন আমি হয়তো 9 কেজিতে নেমে আসবো। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, তখন আটা খাবো স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন এই দুইটার প্রাইস যখন সমান হবে পার্সেন্টেজ চেঞ্জ, এটাও খুব রেয়ার কেস, এক্সেপশনাল কেস, কখনোই সমান হয় না, কিন্তু মাঝে মাঝে যদি হয়ে যায় তখনই সেটা হয়ে যাবে। এটার ভ্যালু কত আসবে বলেন তো? One. আর 1 ইউনিট মানে কি? ইউনিট মানে কিন্তু 1, ইউনিট মানে একক। কিন্তু হ্যাঁ একক। 1 হ্যাঁ, ইউনিট মানে 1। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাকুক। আপনাদের এই ক্লাস টেস্টের ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে এই পর্যন্তই। মানে ডিমান্ড ইলাস্টিসিটি দিয়ে শেষ করলাম, সাথে স্পেশাল টাইপস এই পর্যন্ত থাকবে। আর স্যার লাস্ট 3টা ক্লাস। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার এটা কি গুগল ফর্মে হবে? গুগল ফর্মে হবে। আপনারা কিভাবে দিতে চান বলেন? গুগল ফর্ম স্যার। স্যার গুগল ফর্ম স্যার। গুগল ফর্মে হোক, সমস্যা নেই স্যার। আচ্ছা, গুগল ফর্মে স্যার গুগল ফর্মেই স্যার টাইপ করে। এমসিকিউ দিব না? জি স্যার এমসিকিউ স্যার, দিবেন, MCQ সাথে দিয়েন টাইপ স্যার। করে আপলোড করা স্যার ভেজালে। হ্যালো, শুনতে পাচ্ছেন কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ,
তাহলে আমি ওইভাবেই নিলাম গুগল ফর্মেই এমসিকিউ এবং রিটেন মিলিয়ে নিব 15 মার্কস। হ্যাঁ, আমি রোল কল করছি। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে কি যেন বলতে চাইছি। অ্যাসাইনমেন্ট সবার গ্রুপ হয়ে গেছে না? না স্যার। আমার কথা ইকো হচ্ছে কেন? বুঝলাম না তো। এখন ঠিক আছে? আচ্ছা, জি স্যার। গ্রুপ না হলে আমি তো একটা গুগল শিট দিয়ে দিয়েছি, ওখানে সবার গ্রুপের নাম আছে না, মেম্বারদের নাম সহ। স্যার এটা ফিল আপ করছি। আচ্ছা, ওখানে কিন্তু টপিকসের নামও থাকার কথা। তাহলে 12 তারিখ যদি হয় আপনাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন দেওয়ার, আমরা কিন্তু বুধবার দিন তাহলে পরীক্ষার পর এটা নিয়ে একটু ডিসকাস করবো। হ্যাঁ স্যার টপিক কি নিজেদের ইচ্ছা অনুযায়ী নিব? সেটাই তো চেয়েছিলেন না আপনারা? জি স্যার, ইচ্ছা মতো। হ্যাঁ। ওকে স্যার। তাহলে বুধবার দিন পরীক্ষার পরে এটা নিয়ে একটু রিসার্চ করবো। আর যারা এখনো নাম জমা দেন নাই, এখানে লেখেন নাই, তারা প্লিজ ওইখানে তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল, আজকের মধ্যেই। আমি কিন্তু ডেট দিয়েছিলাম একদিন। ওকে, যাতে গ্রুপ নাম্বারদের নাম সহ টপিক সহ এখানে থাকে, আজকের মধ্যে দিয়ে দিন এখানে ফিল আপ করে। ঠিক আছে স্যার আমাদের প্রেজেন্টেশন গুলো যদি রমজান মাসের ফার্স্ট উইকের ভিতর নিতেন তাহলে ভালো হতো। বুঝি নাই? মানে টপিকটা শুধু এই সাবজেক্টের হতে পারে স্যার। হ্যাঁ, এই পর্যন্ত যা যা পড়েছি তার উপরে দিতে পারবেন। স্যার আমাদের প্রেজেন্টেশনটা কবে নেওয়া হবে? 12 তারিখের মধ্যে করে ফেলবেন। আমি পরশুদিন কথা বলবো এটা নিয়ে।